ওয়েলকাম টু জিওড ইউটিউব চ্যানেল। আজকের চ্যানেলে আমাদের আলোচ্য বিষয় রিভার্স অফ ইন্ডিয়া। এই পর্বে আমরা ভারতের নদী ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। ভারতের নদী ব্যবস্থাকে প্রধান তিনটে ভাগে ভাগ করা হয়: ইন্দাস রিভার সিস্টেম, গঙ্গা রিভার সিস্টেম এবং ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। এবারে আমরা সেরে নেব বিস্তারিত আলোচনা হিমালয়ের নদী ব্যবস্থা সম্পর্কে। ভারত নদীমাতৃক দেশ। জলসেচ, শিল্প, জলবিদ্যুৎ, অভ্যন্তরীণ পরিবহন প্রভৃতি ক্ষেত্রে নদীগুলি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। নদীগুলিকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় রীতিনীতি। নদীবাহিত পলির সাহায্যে গড়ে উঠেছে বৃহৎ সমভূমি অঞ্চল, যা কৃষিকাজের জন্য অত্যন্ত উপযোগী। আবার নদীগুলিকে কেন্দ্র করে অন্য দেশের সঙ্গে জলবন্টন চুক্তিও সম্পাদিত হয়েছে। এবারে জেনে নেব ভারতীয় নদী ব্যবস্থার শ্রেণীবিভাগ। অববাহিকার আয়তনের ভিত্তিতে শ্রেণীবিভাগ: বৃহৎ নদ নদী, মাঝারি নদ নদী ও ছোট নদ নদী। উৎসস্থলের ভিত্তিতে ভারতের নদী ব্যবস্থাকে দুটি ভাগে ভাগ করা হয়: হিমালয়ের নদ নদী, উপদ্বীপীয় অঞ্চলের নদ নদী। ভারতের মানচিত্রে হিমালয় অঞ্চলের নদ নদী অববাহিকা ও উপদ্বীপীয় অঞ্চলের নদ নদী অববাহিকা দেখানো হলো। দেখে নেব প্রবাহের দিকের ভিত্তিতে শ্রেণীবিভাগ। এক্ষেত্রে বঙ্গোপসাগর অভিমুখী নদ নদী এবং আরব সাগর অভিমুখী নদ নদী। জেনে নেব পতনস্থলের ভিত্তিতে ভারতের নদী ব্যবস্থার শ্রেণীবিভাগ। পতনস্থলের ভিত্তিতে ভারতের নদী ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা অন্তর্বাহিনী নদী এবং বহির্বাহিনী নদী। এবারে আলোচনা করব ভারতের অববাহিকা ভিত্তিক বিভিন্ন ধরনের নদ নদী সম্পর্কে। অববাহিকা ভিত্তিক শ্রেণীবিভাগটি হল প্রধান অববাহিকা নদ নদী, মাঝারি অববাহিকা নদ নদী এবং ছোট অববাহিকা নদ নদী। প্রধান বা বৃহৎ অববাহিকা নদ নদী এগুলির আয়তন অর্থাৎ অববাহিকার আয়তন 20,000 বর্গ কিমির বেশি। এই সকল নদ নদীগুলি হল গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, নর্মদা, তাপ্তি, মহানদী, গোদাবরী, সবরমতী, কৃষ্ণা, মাহি, ব্রাহ্মণী, সুবর্ণরেখা, পেনার এবং কাবেরী। এই ধরনের নদ নদীর সংখ্যা 14টি। ভারতের মানচিত্রে মহানদী অববাহিকাটি দেখানো হলো। এবারে আমরা মাঝারি অববাহিকার নদ নদী সম্পর্কে জেনে নেব। এই সকল নদ নদীর অববাহিকার আয়তন 2,000 থেকে 20,000 বর্গ কিমির মধ্যে। ভারতের এই সকল নদীগুলি হল সরাবতী, ভাইগাই, পেরিয়ার, পালার, বৈতরণী প্রভৃতি। ভারতে এই ধরনের নদ নদীর সংখ্যা 45টি। এবারে জেনে নেব ছোট অববাহিকার নদ নদী। এই ধরনের নদ নদী অববাহিকার আয়তন 2,000 বর্গ কিমির কম। ভারতের লুনি, বাঁশ, দমনগঙ্গা প্রভৃতি এই ধরনের নদ নদী। প্রায় 55টি এই ধরনের নদ নদী ভারতে রয়েছে। মানচিত্রে দেখানো হচ্ছে ছোট নদী অববাহিকা লুনি এবং মাঝারি নদী অববাহিকা ভাইগাই। এবারে দ্য হিমালয়ান রিভার সিস্টেম সম্পর্কে যাবতীয় বিষয় জেনে নেব। সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এই তিনটি প্রধান নদী নিয়ে গড়ে উঠেছে দ্য হিমালয়ান রিভার সিস্টেম। এবারে মানচিত্রে দেখে নেব তিনটি নদী অববাহিকা, যেমন গঙ্গা নদী অববাহিকা, ব্রহ্মপুত্র নদী অববাহিকা এবং দেখতে পাচ্ছি সিন্ধু নদী অববাহিকা। হিমালয়ান রিভার সিস্টেমে এমন কিছু নদী রয়েছে যা হিমালয় সৃষ্টির পূর্বে ছিল তাদের অস্তিত্ব, যেমন সিন্ধু, শতদ্রু, অলকানন্দা, কোশি, গণ্ডক, ব্রহ্মপুত্র। এই সমস্ত নদীগুলি তাদের পূর্বের প্রবাহপথ বজায় রাখার জন্য গভীর গিরিখাত কেটে প্রবাহিত হচ্ছে। এই সমস্ত নদীগুলিকে বলা হয় পূর্ববর্তী নদী বা অ্যান্টিসিডেন্ট রিভার। উত্তর ভারতের নদ নদীর বৈশিষ্ট্য: উত্তর ভারতের অধিকাংশ নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে, তবে সিন্ধু নদী আরব সাগরে পতিত হয়েছে। মানচিত্র লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি সিন্ধু নদীর গতিপথ। উত্তর ভারতের অধিকাংশ নদী মোহনায় বদ্বীপ রয়েছে। এবং আমরা দেখে নিই হিমালয়ের নদ নদীর বৈশিষ্ট্যের মধ্যে যে ফরমেশন অফ ডেল্টা অর্থাৎ বদ্বীপ কীভাবে সৃষ্টি হয়েছে। নদীগুলির পলি ক্ষয়প্রাপ্ত হয়ে মোহনা অঞ্চলে সঞ্চিত হয়ে সৃষ্টি হয়েছে বদ্বীপ। উত্তর ভারতের নদীগুলি বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্ট হওয়ায় সারা বছর জল থাকে,
তাই এই সকল নদীকে পেরিনিয়াল রিভার্স বা নিত্যবহ নদী বলা হয়। নদীগুলির উচ্চ, মধ্য ও নিম্নগতি সুস্পষ্ট হওয়ায় এগুলিকে আদর্শ নদী বলা হয়। সমভূমি অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় নদীর গতিপথ পরিবর্তন হয় এবং তৈরি হয় অশ্বক্ষুরাকৃতির হ্রদ। এবারে ডায়াগ্রামে দেখে নিই অশ্বক্ষুরাকৃতির হ্রদের উৎপত্তি। প্রথমে নদী একটি বাঁক নিয়ে প্রবাহিত হয় সমভূমি প্রবাহে বা নিম্ন প্রবাহে। পরবর্তী সময় নদীর গতিপথ থেকে বাঁকটি বিচ্ছিন্ন হয় এবং মূল নদীটি আবার সোজা পথে চলতে শুরু করে। এইভাবে সৃষ্টি হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। আমরা আলোচনা করছি হিমালয়ের অর্থাৎ উত্তর ভারতের নদ নদীর বৈশিষ্ট্য সম্পর্কে। পার্বত্য অঞ্চলের প্রবাহপথে নদীগুলি গভীর গিরিখাত সৃষ্টি করে। নদীগুলি অনেক দীর্ঘ পথ অতিক্রম করে প্রবাহিত হয়েছে। ভারতের দীর্ঘতম নদী গঙ্গা 2071 কিমি পথ অতিক্রম করে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে একটি শাখা ভাগীরথী নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়েছে এবং অপর একটি শাখা পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। এবারে দেখে নেব অন্যান্য বৈশিষ্ট্যগুলি। পার্বত্য অঞ্চলের নদীগুলি খরস্রোতা, তাই ভূমিক্ষয় করে এবং ক্ষয় হওয়া পদার্থগুলি নদীর নিম্ন গতিপথে সঞ্চিত হয়। আমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছি নদীগুলি প্রবাহপথে ক্ষয়প্রাপ্ত পদার্থগুলি নদীর মোহনা অঞ্চলে কিভাবে সঞ্চিত হচ্ছে। নদীগুলির উপনদী ও শাখা নদী বেশি হওয়ায় পলির পরিমাণ বেশি হয় এবং পলি মোহনা অঞ্চলে সঞ্চিত হয়ে সুবিশাল বদ্বীপ সৃষ্টি করে। এবারে দেখে নেব রিভার সিস্টেমস অফ দ্য হিমালয়ান ড্রেনেজ। 3 ধরনের রিভার সিস্টেম, অর্থাৎ দ্য ইন্দাস রিভার সিস্টেম, গঙ্গা রিভার সিস্টেম, দ্য ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। প্রথমে আমরা সিন্ধু নদী ব্যবস্থা সম্পর্কে জেনে নেব। ইন্দাস এই শব্দটি সংস্কৃত শব্দ সিন্ধু, গ্রিক সিনথস এবং ল্যাটিন শব্দ সিন্দাস থেকে এসেছে। এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ জলনির্গম প্রণালী। জেনে নেব সিন্ধু নদের উৎপত্তি। তিব্বতের কৈলাস শৃঙ্গের উত্তর ঢালের বোখারচু হিমবাহ থেকে এই নদী উৎপত্তি লাভ করেছে। আমরা মানচিত্র লক্ষ্য করলে দেখতে পাচ্ছি সিন্ধু নদীর গতিপথ। নদীটির উৎপত্তি হওয়ার পর উত্তর পশ্চিমে প্রবাহিত হয়ে দামচাকের নিকট হিমালয়কে কেটে ভারতে প্রবেশ করেছে। এরপর উত্তর পশ্চিম প্রবাহমুখী হয়ে লাদাখ ও জাস্কার পর্বতশ্রেণীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নদীটির মোট দৈর্ঘ্য 2880 কিমি, ভারতে 709 কিমি দৈর্ঘ্য। নদীটি উত্তর পশ্চিমে নাঙ্গা পর্বতের কাছে বুঞ্জির নিকট গভীর গিরিখাত কেটে দক্ষিণে বাঁক নিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে এবং পাকিস্তানের মধ্য দিয়ে আরব সাগরে পতিত হয়েছে। জেনে নেব সিন্ধু নদীর উপনদীগুলি সম্পর্কে। বিতস্তা অর্থাৎ ঝিলাম, উৎপত্তিস্থল ভেরিনাগ, দৈর্ঘ্য 724 কিমি। চেনাব বা চন্দ্রভাগা, উৎপত্তিস্থল বড়লাচা পাস, দৈর্ঘ্য 1180 কিমি। রবি অর্থাৎ ইরাবতী, উৎপত্তিস্থল রোটাং পাসের নিকট, দৈর্ঘ্য 725 কিমি। বিয়াস অর্থাৎ বিপাশা, উৎপত্তিস্থল রোটাং পাসের নিকট, দৈর্ঘ্য 460 কিমি। এবং সতলুজ অর্থাৎ শতদ্রু, মানস সরোবর হ্রদের নিকট, দৈর্ঘ্য 1450 কিমি। এবারে আমরা ভারতের দীর্ঘতম নদী অর্থাৎ গঙ্গা নদী ব্যবস্থা সম্পর্কে জেনে নেব। গঙ্গা নদী ভাগীরথী নাম নিয়ে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার অন্তর্গত গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। গঙ্গোত্রী হিমবাহটি 7010 মিটার উচ্চতায় অবস্থান করছে। উৎস থেকে এটা হরিদ্বার পর্যন্ত এই গতিপথটি উচ্চগতি। হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত নদীটি মধ্যগতিপথ অতিক্রম করেছে। এরপর রাজমহল পাহাড়ের কাছে এসে গঙ্গা নদী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে এই নদীটি 2টি শাখায় বিভক্ত হয়েছে। প্রধান শাখাটি প্রথমে পদ্মা ও পরে মেঘনা নামে বাংলাদেশে বয়ে গিয়েছে। দ্বিতীয় শাখাটি ভাগীরথী ও হুগলি নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। দেখে নিই পঞ্চপ্রয়াগ, যেমন বিষ্ণুপ্রয়াগ
এখানে ধলিগঙ্গা এবং অলকানন্দার মিলনস্থল। নন্দাপ্রয়াগ নন্দাকিনী এবং অলকানন্দার মিলনস্থল। কর্ণপ্রয়াগ অলকানন্দা এবং পিণ্ডারের মিলনস্থল। রুদ্রপ্রয়াগ অলকানন্দা এবং মন্দাকিনীর মিলনস্থল। দেবপ্রয়াগ ভাগীরথী এবং অলকানন্দার মিলনস্থল। এবারে জেনে নিই গঙ্গা নদীর প্রধান উপনদী সম্পর্কে। যেমন যমুনা, এটি যমুনেত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে, মোট দৈর্ঘ্য 1376 কিমি। চম্বল 1050 কিমি। রামগঙ্গা 596 কিমি। ঘরঘোরা 1080 কিমি। গণ্ডক 425 কিমি। কোশি 730 কিমি। মানচিত্রে গঙ্গা নদীর বিভিন্ন উপনদীগুলির উৎসস্থল এবং গতিপথ দেখানো হয়েছে। এবারে আমরা জেনে নেব ব্রহ্মপুত্র রিভার সিস্টেম সম্পর্কে। এটি উত্তর পূর্ব ভারতের প্রধান নদ, দৈর্ঘ্য 2900 কিমি। ভারতে প্রবাহিত হয়েছে 885 কিমি। তিব্বতের কৈলাস পর্বতের চেমাংদুং হিমবাহ থেকে উৎপত্তি হওয়ার পর দিহাং নাম নিয়ে ভারতে প্রবেশ করেছে। এটি দিহাং, দিবাং ও লোহিত এই তিনটি নদীর মিলিত প্রবাহ। এরপর ব্রহ্মপুত্র নাম নিয়ে পশ্চিমমুখী হয়ে অসমের ওপর দিয়ে ধুবড়ি পর্যন্ত প্রবাহিত হয়েছে এবং দক্ষিণমুখী হয়ে যমুনা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। ব্রহ্মপুত্র নদীটি বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত, যেমন তিব্বতে সাংপো, চাইনিজ ল্যাঙ্গুয়েজে বলা হয় আরলুং জাংবো এবং অরুণাচল প্রদেশে দিহাং বা সিহাং, বাংলাদেশে যমুনা। স্ক্রিনে ব্রহ্মপুত্র রিভারের ট্রিবিউটারিজ অর্থাৎ উপনদীগুলি দেওয়া আছে। উপনদীগুলির উৎপত্তিস্থল এবং দৈর্ঘ্য সম্পর্কে উল্লেখ করা আছে। এই নদীর প্রধান উপনদীগুলি হল মানস, কামেং, সুবনশিরি, দিবাং, লোহিত এবং ধানসিরি। আজকের আলোচনা এই পর্যন্ত। আমাদের আলোচনা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।